তাবু বলে কি যে এরকম জায়গায় আমরা থাকবো টেনশন। হ্যাঁ, ভেতরে কন্ডিশনটা কি ক্যাটাগরি নাকি এটা ডি 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 ফর ঢাকা। ওকে, ভেতরে কন্ডিশনটা থাকে কিরকম, এরকম করে থাকে ভেতরে কন্ডিশন। আমরা যাওয়ার আগে একদম পুঙ্খানুপুঙ্খ কোনটা ভাবে দিব বা কোন হোটেলে থাকবে বা এরকম এক্সাক্ট ওইটাই তুলে ধরার চেষ্টা করি, যেন ওইখানে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি যেন ম্যাচ না হয়। ওকে, যেন ভুল যদি হয়, ফর এক্সাম্পল একটা হাই এক্সপেকটেশন নিয়ে চলে যাচ্ছে হাজি, ওইখানে গিয়ে কিন্তু চ্যালেঞ্জিং সিচুয়েশন। ওকে, কেন মিনার তাবু চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং হলো কি যে আমরা কিন্তু সারা জীবনে কখনো এরকমভাবে গ্রুপ ওয়াইজ থাকি না, দেখেছেন আপনি কখনো? না। তো এখানে কিভাবে থাকে, এই সাইডে হলো কি এটা একটা বড় তাবুর একটা পার্ট না, এই একটা তাবুর ভিতরে নিয়ে রাখবো 300-400 হাজি রয়েছে, এর ভিতরে আবার মহিলারাও কিন্তু রয়েছে। মহিলা কি এটা বড় যে তাবু, এটা পার্টিশন দেয় এখানে, মহিলারা আমাদের মহিলারাই ওই পারে রয়েছে, আমাদের মহিলারাই ওই পারে রয়েছে, ঠিক আছে? সো ওই জায়গাটার ভিতরে আমরা এইভাবে মিনা তাবুতে থাকবো। মিনা তাবুতে থাকতে হবে কয়দিন? 3 রাত থাকা মাস। 3 রাত, হ্যাঁ 3 রাত থাকা মাস। এখন এখানে কোশ্চেন চলে আসে, এখানে কোশ্চেন আসে কি যে মাযহাব আমরা শুনছি না, হানাফি মাযহাব, মাযহাব, মালিকি মাযহাব, কিছু কিছু মাযহাবের লোকজন বলে যে না এখানে 1 রাত থাকলেই হয়, বাকি রাত থাকলে হবে না, থাকলেও চলে, বা এটা করলে হজ হবে না। আমরা কিভাবে করার চেষ্টা করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেভাবে করেছেন, উই ডু এক্স্যাক্টলি লাইক দ্যাট, ঠিক আছে? কারণ অন্য কারো ডিবেটে যাওয়ার বা অন্য কোনো মতাদর্শে যাওয়ার আমার কোনো দরকার নেই। নবীজি যেভাবে করেছে এক্স্যাক্টলি আমরা সেভাবে করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, সো আমরা মিনার তাবুতে সবসময় থাকার ব্যবস্থা করি। আমরা মিনার তাবুতে আমরা থাকবো, এখানে আমরা থাকবো 3 রাত। প্রথম দিন রাতের বেলায় বাসে করে হাজিদেরকে নিয়ে মিনার তাবুতে নিয়ে আসা হয়। ফর এক্সাম্পল আজকে রাত 7টার সময় বাস আসলো, 7টার সময় এসে বাসে নিয়ে আজকে রাতের বেলা আমাদেরকে মিনার তাবুতে নিয়ে যাবে। ওকে, আমরা আজকে রাতের বেলা মিনার তাবুতে চলে যাবো। আমাদের থাকতে হবে আগামীকাল রাত 2টা-3টা পর্যন্ত। তার মানে আগামীকাল রাত 2টা বা 3টার সময় আবার বাস আসবে, বাস আমাদেরকে নিয়ে চলে যাবে সরাসরি তখন আরাফার ময়দানে। মানে 3 রাত হলে একটা, আজকে রাতে আমি ঢুকলাম, আগামীকাল রাত 1:30-2টার সময় বাসে করে নিয়ে গেল আমাদেরকে আরাফার ময়দানে। ওকে, আরাফার ময়দানে আগামীকালকে যখন আমি রাতের বেলা ঢুকবো, তখন আমার ভোর থেকে শুরু করে মানে রাত 2টা থেকে শুরু করে পরের দিন বিকাল সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত আমাদের ওখানে থাকা লাগবে। পরের দিন সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত আমাদের ওখানে থাকা লাগবে। ওইখানেও মোরলেস কন্ডিশন এরকমই থাকবে আরাফাতে। ওকে, তো ওইখানে আমরা সারাদিন আরাফাতে অবস্থান করবো। আরাফাতে অবস্থান করার পর কাজ হলো কি যে দুপুরবেলা নামাজ পড়তে হবে। 1 আযান এবং 2 ইকামতে যোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে আদায় করতে হবে। ওইটা করার পর সন্ধ্যার সময় যখন সূর্য ঢলে যায়, সূর্য অস্ত যাবার আগে আরাফার ময়দান ত্যাগ করে চলে যাওয়া যাবে। সূর্য যখন ঢলে যাবে তারপরেই এক্স্যাক্টলি মাগরিবার এসে এখানে আপনার তখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, কিন্তু আপনি মাগরিবের নামাজ তখন পড়তে পারবেন না। তখন মাগরিবের নামাজ পড়া যায় না। মাগরিবের নামাজ পড়তে হয় তখন বাস আসবে, বাসে করে হাজিদেরকে নিয়ে যাবে মুজদালিফা। মুজদালিফায় যাওয়ার পর তখন হলো মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করা হয়। ওইখানে তখন সারা রাত মুজদালিফায় আমরা মাগরিব এবং এশার নামাজটা একসাথে আদায় করবো। করার পর মুজদালিফাতে আমরা ঘুমিয়ে যাবো। মুজদালিফায় কিন্তু মিনা এবং আরাফার মতো যে এরকম টেন্ট কিচ্ছু নাই, জাস্ট খালি এই যে আমাদের মানিক মেয়ে ফিল্ম আছে না, ওপেন এরকম রাস্তা, ওই রাস্তার মাঝে আমরা চাদর নিয়ে যাই, বাসা থেকে বেডশিট নিয়ে যাই, সেটা নিচে সারা রাত ওইখানে থাকা লাগে। আর এই জায়গায় কি, এই জায়গায় যে এখানে কি যারটা শেষে নিয়ে গেছে নাকি? না, এখানে বলে কি যে এগুলাকে ওরা তাকিয়া বলে। ওকে, এখানে যে তাকিয়া ম্যাট্রেস গুলো রয়েছে, সেই ম্যাট্রেস গুলোতে আপনার দেখা যাচ্ছে হলো কি যে একটা করে ম্যাট্রেস দেওয়া থাকবে, একটা চাদর দেওয়া থাকবে, একটা পিলো, একটা বালিশ দেওয়া থাকবে। তো এটা এখানে ওইখানে অ্যারেঞ্জমেন্ট করা থাকবে। একই রকম ভাবে আরাফার ময়দানও থাকবে, মুজদালিফায় কিছুই থাকবে না। ওকে, ইভেন মুজদালিফায় খাবারও থাকে না। ওকে, মিনা এবং আরাফায় খাবার থাকে, মুজদালিফায় খাবার থাকে না। মুজদালিফায় খাবার কিভাবে খেতে হয়, সাথে করে আমরা প্রত্যেকটা হাজি ব্যাকপ্যাকে ড্রাই ফ্রুট ধরেন খেজুর, পিনাটস বা এই ধরনের ব্রেড আমরা সাথে করে নিয়ে যাই মুজদালিফা ওই রাতে খাবারের জন্য। ওকে, মুজদালিফা সারা রাত আমরা থাকবো। সারা রাত থাকার পর আমরা সকাল যখন হবে তখন মুজদালিফায় কি ওই যে নামাজের যে একটা ছোট একটা বেড টাইপের থাকে না, যে একটু সব ক্যারি করা যায় ব্রিফকেসের মতো ছোট, নট ভিজিবল, হ্যাঁ, ওগুলো ক্যারি করা ঝামেলা হয়, অনেক ঝামেলা।
ওটা ক্যারি করা অনেক এখানে কি মানে সব হাঁটাহাঁটি করে যাওয়া লাগবে নাকি গাড়িটা মুজদালিফাতে পর্যন্ত যে আমরা আসলাম, হ্যাঁ এটা হলো ওই যে মিনার, যে আমি আপনাকে দেখালাম মিনার জায়গাটা দেখা যাচ্ছে, ওকে। আর মুজদালিফা হলো এই যে পাহাড়ের এই জায়গা, হ্যাঁ এই জায়গাটা হলো পুরোটা মুজদালিফা। মুজদালিফা পর্যন্ত আমরা সবাই ইনশাআল্লাহ বাসে করে আসবো। মুজদালিফা থেকে এই যে জামানাতে পরের দিন আসতে হবে সকালবেলা ফজরের পর, এই অংশটুকু আমাদের হেঁটে আসা লাগবে। মুজদালিফার পর থেকে আর কোনো বাস যায় না, ওকে। প্রথম দিন যে আমরা মিনা তাবুতে ছিলাম, সেই মিনা তাবুর মাঝে দিয়ে এসে তখন আমরা জামানাতে আমরা চলে আসবো, ওকে। জামানাতে চলে আসবে, এই যে জামানাত, আমি এটা এই ছবিটা আমার নিজের হাতে তোলা। আমি এই যে জামানাতের এইখানে এই টপ ফ্লোরে দাঁড়িয়ে থেকে আমি ছবিটা করছি, অনেক উঁচা কিন্তু নিয়ে আবার 25 থেকে 30 তলার মতো উঁচু। এই জামানাতে এই যে সব হাজিরা এই দিক দিয়ে হেঁটে আসে, হেঁটে এসে এই যে এই দিক দিয়ে ঢুকে, এই যে দিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে ঢুকে এখানে জামানাতে একটা, এখানে একটা পাথর নিতে পারে। যারা এই যে যারা হুইল চেয়ারে করে পড়ে তারা কিভাবে হাঁটবে? তাদেরকে এইভাবে হুইল চেয়ারে ফেলে নিয়েছে, এই যে তারা হুইল চেয়ার দিয়ে এখানে আসতেছে, ওকে। এখানে আসার পর জামানাতে পাথর নিক্ষেপ করবো, করার পর এই যে এটা হলো কি মিনার ওই সাইডটা যেখানে গিয়ে করলাম, করার পর আমরা অপোজিট সাইড দিয়ে আমরা বের হয়ে যাই। পাথর মারলাম, ধর এদিক থেকে আসলাম, আমাদের এখানে পাথর নিক্ষেপ করলাম, এই যে এদিক থেকে আমরা বের হয়ে চলে যাই। আপনাদের এখন এখান থেকে প্যাকেজ আমাদের কিরকম ওইটার বর্ণনাটা বুঝতে হবে। এখান থেকে বের হয়ে যাওয়ার পর যাদের এখানে আশেপাশে কোনো হোটেল নাই, তাদের করণীয় কি? তাদের হোটেল আছে মক্কাতে, এখান থেকে 6.5 কিলোমিটার দূরে। আবার অনেকে বলে যে কাকিয়া সৌদিয়া সব জায়গায় হ্যাঁ, ওইটা হলো কি আরো অনেক দূরে, নিয়ে আরো 7-8 কিলোমিটার দূরে, ওকে। সো যারা এখানে পাথর মারে, পাথর মারার পর ওরা এখান থেকে বাই ওয়াক, এখানে ওই সময় কিন্তু কোনো ট্রান্সপোর্টেশন নাই, বাই ওয়াক তার চলে যেতে হয় সেই মক্কা হোটেল, অথবা সে এখান থেকে ঘুরে ঘুরে আবার পিছে গিয়ে যার মিনা তাবু যে রয়েছে সেই মিনা তাবুতে চলে আসে। আমরা এটা কোনোটাই করি। আমরা যেটা করি, এখানে পাথর নিক্ষেপ করি, নিক্ষেপ করার পর এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে রাস্তা দিয়ে ঢুকি, এইদিকে রাস্তা ঢুকার পর আমরা হজের সময় উপর থেকে দেখা যাবে না, এখান থেকে না আমরা এই রাস্তা হলো এটা, ওই যে এদিক থেকে নেবে বামের রাস্তা হলো যে এটা। আমরা তখন এইখানে একটা গেস্ট হাউসে এই জায়গা, এটাকে বলা হয় আজিজিয়া। আমরা এই জায়গায় থেকে আমাদের হজের যাবতীয় কার্যক্রমটা আমরা সম্পন্ন করি। অন্যদের তো এই জায়গায় যেহেতু তাদের অ্যাকোমোডেশন নাই, তাদের আইদার মক্কা হোটেলে চলে যাওয়া লাগতেছে হেঁটে হেঁটে, অথবা আবার মিনা তাবুতে ফেরত যাওয়া লাগছে। আমরা এখানে পাথরটা মারার পর এই জায়গায় বাই ওয়াক, ধরেন কিছু 15 থেকে 20 মিনিটের ওয়াকিং এর ডিস্টেন্সে আমরা এই লোকেশনে আমরা চলে আসি। এই লোকেশনে চলে আসার পর আমরা সেখানে সকালবেলা আমরা সকাল 7টার মধ্যে চলে আসি, তারপর কুরবানি হয়ে যায়। কুরবানি হওয়ার পর সারাদিন আমরা এখানে ওয়েট করি, রাতের বেলা আমরা এখানে ডিনার করি, ডিনার করে আবার বাসে করে আমরা রাতের বেলা মিনা তাবুতে আবার ফেরত চলে আসি। এটা অ্যাডভান্টেজটা এখানে থাকার কারণে এটা আমরা পাচ্ছি। যাদের আগে এই জায়গাটাতে অ্যাকোমোডেশনটা নেই, তাদের আইদার মক্কা হোটেলে চলে যাওয়া লাগছে, অথবা আবার সকালবেলা মিনা তাবুতে গিয়ে তার অবস্থান করা লাগছে, ওকে। যেহেতু এখানে আমাদের এই অ্যাকোমোডেশনটা আমরা নেই, আজিজিয়া বলা হয়, আজিজিয়া শিশা বলা হয়, এইখানে আমরা অবস্থানটা করে আমরা হজের কাজটা সম্পন্ন করি। মানে একটু রেস্টও নেওয়া হয়, প্লাস হচ্ছে হজের কাজ রিকভারিটাও, ওকে। কারণ আপনি মিনা তাবুর কন্ডিশনটা তো দেখেছেন, এই জায়গাটা তো লম্বা সময় ওইভাবে থাকাটা টাফ, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর সময় আর্লি ডিনার করে যত তাড়াতাড়ি সম্ভব মিনা তাবুতে চলে যাওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে মিনা রাতের বেশিরভাগ সময় মিনা তাবুতে অবস্থান করা, সেহেতু আমরা এটা স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করি। তারপর এটা বলি মিনা তাবুতে দ্বিতীয় রাতের মতো আমরা ফেরত আসলাম। অলরেডি হজের কিন্তু 3 দিন আমাদের শেষ, দ্বিতীয় রাতের মতো ফেরত আসলাম। সকালবেলা যখন উঠবো আবার মিনা তাবুতে, এখান থেকে বাসে করে আমরা হাজিদেরকে নিয়ে চলে আসি হচ্ছে যে হারাম শরীফ, আজিদুল হারাম কাবা ঘরে, কাবা ঘরে নিয়ে চলে আসি। এই দিন এসে আমরা হজের তাওয়াফ এবং হজের সাই আমরা সম্পন্ন করি। হজের তাওয়াফ এবং হজের সাই সম্পন্ন করে লাস্ট রাত আরো একদিন রাত বাকি আছে মিনা তাবুতে থাকা, আবার আমরা তখন গেস্ট হাউসে চলে আসি। তাওয়াফ এবং সাই শেষ করতে করতে নিয়ে যাবো 2টা-2:30 বেজে যায়, তখন আমরা গেস্ট হাউসে চলে আসি। গেস্ট হাউসে চলে এসে রেস্ট নিচ্ছি, আমরা লাঞ্চ করতেছি, আমরা যারা একটু ঘুমাই নিচ্ছি,
আবার দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে আর্লি ডিনার করে প্রিপারেশন নামাজ পড়ে বাসে করে সর্বশেষ রাত থাকার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মিনার তাঁবুতে আমরা চলে যাবার পর তারপর হলো কি যে পরের দিন যখন আবার সকাল হবে আমরা পরের দিন সর্বশেষ দিনের মতো আমরা জামারাতে শয়তানকে পাথর মারার পর আবার আমাদের আজিজা গেস্ট হাউসে আমরা চলে আসবো। আমাদের হজের সব কাজ শেষ। মানে 2 বার পাথর মারতে 3 বার। আমরা একটা পাথর মারার টাইম আমি মিস করে ফেলেছি, মাঝখানে দ্বিতীয় দিন 8টা পাথর মারতে আসে। আমি এটা সাই করে এসে তারপরে সাই করে এসে আমাদের একদিন সাই করে এসে পাথর মেরে আবার এখানে গেস্ট হাউসে চলে আসবো। ওকে, যেহেতু এইটা অ্যাডভান্টেজটা হলো কি প্রতিটা অ্যাক্টিভিটিসের পরে আমরা এখানে চলে আসি। ওকে, সো এটাকে বলা হয় শিফটিং প্যাকেজ। আরেকটা ধরনের প্যাকেজ আছে, এটাকে বলা হয় নন শিফট। ওদের সিম্পলি খালি এখানে কোনো অ্যাকোমোডেশন। আচ্ছা, এখানে অ্যাকোমোডেশন নেই, পুরোটাই হলো কি যে মক্কার এখানে তাদের অবস্থান থাকে। সো ওদের যা কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে এটা হেল্প না করে এখান থেকে তারপর করা হয়। সো আমরা যদি মিনার তাঁবুতে দ্বিতীয় বা তৃতীয় রাতে যখন আসা লাগে, এখান থেকে আসা তো ভেরি টাফ। এখান থেকে তো বারবার আমরা আসতে পারবো না বা বারবার ব্যাক এন্ড ফোর্থ করা যাবে না। এখান থেকে যেটা করা একদম ইজি ওয়াকিং ডিস্টেন্স। ওকে, হেঁটে হেঁটে আমরা চলে যেতে পারি। সো আমাদের হজের প্যাকেজটাও এরকমভাবে হয়, আমরা যখন প্রথমে যাই সৌদি আরবে আমরা ল্যান্ড করি হলো কি হজ শুরু হয় 7ই জিলহজ রাতের বেলায় হাজিদেরকে নিয়ে যায়। আমরা 2 অথবা 3 জিলহজে সৌদি আরবে ল্যান্ড করি। ল্যান্ড করার পর সরাসরি আমরা আজিজিয়া গেস্ট হাউসে চলে আসি। আসার পর আমরা একটু রেস্ট নিয়ে হাজিদেরকে নিয়ে বাসে করে চলে আসি হারাম শরীফ। কেন? ওমরা করার জন্য। আচ্ছা, এদিকে হজের যে আগ মোমেন্টে বাংলাদেশ থেকে যাবে নাকি? এক্স্যাক্টলি, মানে হজের ফ্লাইটের একদম শেষের দিকে আমরা যাব। ওকে, প্রতি বছর গত বছর যাবো একদম শেষের দিকে আমরা ওইখানে যাই। ওকে, সো প্রথম দিন আমরা যেদিন ল্যান্ড করবো আজিজা গেস্ট হাউসে আসবো। আসার পর আমাদের লাগেজ রেখে ফ্রেশ হয়ে লাঞ্চের টাইম হলে লাঞ্চ করবো, ডিনারের টাইম হলে ডিনার করবো, করে হাজিদেরকে নিয়ে আমরা চলে আসবো। ডিনার এগুলি কি আমাদের নিজেদের নাকি? না, এগুলো আমরাই করাবো। এগুলো সব আমরাই করি। কি টাইপের, বাংলা খাবার টাইপের থাকে নাকি ওইখানকার? বাংলা খাবার। এখানে আমরা আজিজিয়াতে যখন থাকবো নর্মাল বাংলা খাবার। সকালবেলা নাস্তা হবে হলো যেটা আপনার ব্রেড বাটার চেরি অথবা পরোটা সবজি এই ধরনের। দুপুরবেলা খাবার হবে ভাত, মাছ, মাংস, ডাল, সবজি এই ধরনের। বাংলাদেশ থেকে কি বাবুর্চি নিয়ে যাবেন নাকি? না, ওখানে কেটারিং কোম্পানি গভর্নমেন্ট আছে, ওদের কাছ থেকে সার্ভিস নেওয়া লাগে। ওদের ওই দেশের মানুষ তো বাঙালি রান্না জানে না। আপনি ঠিক কথা বলেছেন। ওদের দেশের মানুষ যে সৌদি বাংলা খাবার রাঁধে ওইটাই খাওয়া লাগে। ঠিক আছে, কারণ হলো কি যে বাংলাদেশে এখান থেকে যাওয়ার পর বাবুর্চি হিসেবে আগে আমরা দেখতাম বা এরকম অনেক ধরনের মিস আপ করেছে, আগুন লাগিয়ে ফেলেছে, তারপর অনেক ধরনের অকারেন্স তারা করেছে, যেটার কারণে এই প্রসেস পুরো নিষিদ্ধ। সৌদি গভর্নমেন্ট ওইখানে ভেটেড করে দেয়া কিছু অ্যাসাইন কেটারিং কোম্পানি রয়েছে, সার্ভিসগুলো তার কাছ থেকে নেওয়া যাবে, অন্য কারোর কাছ থেকে নেওয়া যাবে না। যে আপনার ফুড সাপ্লাই করবে ও গভর্নমেন্টে এন্টাইটেল ফুড সাপ্লায়ার হওয়া। ওকে, ওরা ওইখানে হাইজিন ফ্যাক্টর নিয়ে চেক করে, যে কোয়ালিটি অফ ফুড চেক করে, এগুলো সব কিছু দেখে তখন তারা পারমিশন দেয়। তো এই জায়গাটা আমরা থাকবো, 2 জিলহজে চলে আসবো। তারপর এখানে আমরা ওই দিন ওমরা করবো। তারপর আরো 2 দিন পর আমরা এখান থেকে হজের কাজটা শুরু করবো, যেটা হজের কাজ আমাদের শেষ হয়ে যাবে 12 জিলহজে। হজের কাজ শেষ হয়ে যাবে 12 জিলহজে। আমাদের হজের কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে আমরা আরো 2 থেকে 3 দিন এই হোটেলে আমরা অবস্থান করবো। করার পর আমাদের এখন প্যাকেজের 2 ধরনের ক্যাটাগরি রয়েছে, একটা আছে শর্ট প্যাকেজ আর একটা রয়েছে লং প্যাকেজ। লং প্যাকেজের হাজি এবং শর্ট প্যাকেজের হাজি আমরা সব একদম মক্কার সবচেয়ে কাছের যে হোটেল আছে আমরা সেই হোটেলে চলে আসি। আমরা বললাম কি যে যখন বছর শেষ হয়ে যায় তখন আমরা আচ্ছা, হজের আগে বেশি আগে গেলে সুবিধা নাকি পরে সুবিধা? বেশি আগে গেলে একটা ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্টের কি থাকে না? দুইটাতেই সুবিধা রয়েছে, দুইটাতেই অসুবিধা রয়েছে। কিরকম সেটা হলো কি যে প্রথম কথা হলো কি যে যখন আমরা ওইখানে যাবো কাবাঘরের সামনে ইমোশন কন্ট্রোল করা ভেরি টাফ। ওকে,
কাবা ঘর দেখার পরে তো সবাই ওখানে আমরা যত বেশি ইবাদত করা যায়, যত বেশি তাওয়াফ সাই করা যায়, তো দেখা যায় কি যে হজের ফিটনেস যেটা দরকার হয়, হজের 5 দিন কিন্তু শরীরের উপর অনেক ধকল যায়। এই যে মুভমেন্টগুলো দেখানো হলো, যতই বাসে করা হোক অনেক ধকল যায়। প্রতি এভারেজে হাজিদের গড়ে 5 থেকে 6 দিনের ভিতরে 2.5 থেকে 3 কেজি ওয়েটই কমে যায় গড়ে। তার মানে শরীরের উপর অনেক লোড যায়। তো দেখা যায় কি যখন আগে থেকে হাজিরা যায় তখন দেখা যায় কি যে ওরা এত বেশি পরিমাণ এখানে ইনভেস্ট করে ফেলে, মেইন হজের সময় আর ফিটনেস থাকে। 1 2 নম্বর হলো কি যে সৌদি আরবে গেলে এমন কোনো হাজি নাই যে সৌদি ফ্লুতে আক্রান্ত হয় না। এটা হয় 7-8 দিন 10 দিন পর থেকে সৌদি ফ্লুতে আক্রান্ত হওয়া শুরু করে। সৌদি ফ্লুটা কি? সৌদি ফ্লু হলো কি যে আপনার ওখানে ঠান্ডা লাগবে, জ্বর চলে আসবে, গলা টলা ভেঙে কথা বলতে পারবে না। আচ্ছা, গরম তবে থেকে এটা গরম মিস হয় আমার ওয়েদার তো এক্সট্রিম, বাইরে প্রচন্ড গরম আর সারাক্ষণ এসি আর বাতাসও নিঃশ্বাস তো নিতেই হয়। হ্যাঁ, তো এটা ঠান্ডা গরম মিশে মিশে প্রচন্ড ইয়া হয়ে যায়। হাজিরা প্রত্যেকেই এফেক্টেড হয়, মোরলেস প্রত্যেকেই এফেক্টেড হয়। তো দেখা যায় কি যে এইটার জন্য গলা টলা ব্যথায় কথা বলা যাচ্ছে না, ইবাদত করা যাচ্ছে না। তো এইটা আসবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু এটা হজের যত পরে আসবে তত আমাদের হজটা আমরা কভার করে ফেলতে হবে। সেই জন্য অন্যতম রিজন আমরা একদম শেষের দিকে যাওয়া। ওকে, আচ্ছা, আমাদের যখন হজের কাজ শেষ হয়ে গেল, আজিজিয়াতে আমাদের থাকা শেষ হয়ে গেল, তারপর আমরা মক্কার একদম সবচেয়ে কাছের হোটেলে আমরা চলে আসি। ওকে, ক্লক টাওয়ারের আশেপাশে। হ্যাঁ, ক্লক টাওয়ারের হোটেলে আমরা চলে আসি অ্যাকচুয়ালি। তো ওইখানে হলো কি যে 2টা প্যাকেজ রয়েছে আমাদের, 2টা ডিউরেশনের প্যাকেজ রয়েছে। একটা হলো 36 বা 40 দিন, আর একটা হলো 20 বা 22 দিন। ওকে, যারা 22 দিনের প্যাকেজে সাধারণত যায় আমাদের, তারা এই হোটেলটাতে অবস্থান। এটা হলো কি যে একদম কাবা ঘরের হলো কি যে ফ্রান্স, এটা হলো কি যে এটা দেখছেন, এটা কিং আব্দুল আজিজ গেট 1 নাম্বার গেট। ওকে, এটা কিং আব্দুল আজিজ গেট 1 নাম্বার গেট। এই যে এইখানে জামাত টামাত সব দাঁড়িয়ে যায়। ওকে, আর এই যে এটা হলো যে ক্লক টাওয়ার। আচ্ছা, ওইখানে কি নামাজ যে পড়ে মহিলা পুরুষ কি একসাথেই পড়ে না, আলাদা, মহিলাদের আলাদা জায়গা আছে? সবারই আলাদা, একদম মহিলা এবং পুরুষ টোটালি আলাদা। আচ্ছা, এটা হলো যে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার হলো যে অ্যাকচুয়ালি এইখান থেকে আছে। ওকে, তার মাঝে হলো কি এটা হলো কি আরেকটা হোটেলের বিল্ডিং। তারপরে এটা হলো কি যে হিলটন হোটেল, এটা হলো দালাল তৌহিদ হোটেল। এগুলো সবগুলো হলো কি যে 5 স্টার হোটেল। হ্যাঁ, আমরা যারা 22 দিনের প্যাকেজে রয়েছে তারা আমরা এই হোটেলটা করব। এটা নাম হলো আল সাফা রয়্যাল হোটেল। আমরা সরাসরি তখন আজিজিয়া থেকে এই হোটেলে চলে আসি 22 দিনের প্যাকেজে যারা রয়েছে। এই হোটেলে সেই হাজিরা থাকে হলো কি যে 7 নাইটস, 7 রাত তারা এখানে অবস্থান করে। এই হোটেলেই থাকবে, খাওয়া দাওয়া সবকিছু, বাইরের কোনো খাবার না। তখন হোটেলে যে ইন্টারন্যাশনাল বুফে রয়েছে সেই ইন্টারন্যাশনাল বুফে হাজিরা এখান থেকে অ্যাভেল করে। এখানে থাকে হয় 7 রাত। এটা ফুল বোর্ড, মানে সকাল দুপুর রাত সব। হ্যাঁ, ফুল বোর্ড, এটা হলো ফুল বোর্ড। আর আরেকটা প্যাকেজ রয়েছে, এটা হলো কি যে 36 থেকে 40 দিনে ওইখানে যে হাজিরা থাকে ওদের হোটেলটা হলো ঠিক এই জায়গাটা। আমি আপনাকে দেখাচ্ছি, ওই হোটেলের রুম থেকে আমি ছবি তুলেছি। আমি এই যে এটা হলো গিয়ে হারাম। ওকে, এত ডিস্টেন্স মানে হলো কি যে 50-60 মিটার আর কি ডিস্টেন্স। ওকে, এটা একদম কাছে রাখি। এই হোটেলটার নাম হলো ইলাফ কিংডম। আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন আপনারা গুগলে দেখতে পারবেন, আমি আপনাকে দেখাতে পারি। তাহলে তো 22 দিনেরটাই হচ্ছে একদম সামনে, তাই না? ওটা হচ্ছে মক্কা ভিউ টাইপের পাওয়া যাবে। ঘুম আসে আমাকে, দুইটাই সামনে, দুইটাই সামনে। পানির বোতলটা রুম থেকে ভিউ করে না, রুম থেকে দেখা। হ্যাঁ, কারণ ভিউ এটা থেকেও দেখা যায়, এটাও উপরে তারা রুমগুলো থেকে এটা থেকেও দেখা যায়। ওকে, তো এই যে এটা হলো কি ক্লক টাওয়ারটা, আমি ঠিক এখানে বাইরের ছবিটা তুলেছিলাম। এই যে আল সাফা রয়্যাল হোটেল, এটা হলো এই সাইডে এবং ডান সাইডে। আর যেটা কি যে লম্বা আমি আরেকটা রুম, একটা রাস্তা, এটা হলো রাস্তাটা, ওইটা হলো কি এই যে এখানে, ওইটা হলো ঠিক এই যে এই দিকে, ওইটা হলো কি ঠিক এই দিকে। দুইটা হলো কি যে মোরলেস একদমই সেম। হ্যাঁ, এইখানে যারা থাকবে লং প্যাকেজে ওরা থাকবে এখানে 15 নাইট, 15 নাইটস। লং প্যাকেজে থাকবে এখানে 15 দিন। এখানে হলো কি যে খাবার হলো কি যে যা রয়েছে সব হোটেলেরই বুফে যে খাবার রয়েছে সেই বুফে খাবারই তারপর থাকবে। এখানে থাকার পর হাজিরা ধরে গিয়ে শর্ট প্যাকেজে হাজিরা তারপর চলে যাবে হলো কি 7 রাত থাকার পর মদিনাতে চলে যাবে। মদিনায় থাকে হলো কি তারা 4 নাইটস।
আর এরা 15 দিন থাকার পর তারপর চলে যায় মদিনাতে। এরা থাকবে মদিনাতে সর্বনিম্ন 8 দিন, সর্বোচ্চ 10 দিন। এটা ডিপেন্ড করে, এদেরটা ডিপেন্ড করে হলো কি যে ফ্লাইট টাইম কখন দিচ্ছে, রিটার্ন ফ্লাইট, সেটার উপর এদেরটা ডিপেন্ড করে। ওকে, এইটা হলো কি যে আমাদের প্যাকেজের ডিটেইলটা। মদিনায় কোন হোটেলে আমরা থাকবো সেটা একটু দেখেন। এটা হলো যে মসজিদে নববী। ওকে, এটা হলো মসজিদে নববী। মদিনাটা আবার হলো যে খুব সুন্দর প্যাটার্ন হয়েছে। আমাদের ডিওচেস গুলো যেমন সুন্দর সুন্দর লেন যে থাকে রাস্তা, ওরকম এতে যাবে সব হোটেলগুলো একদম সিনারি হয়েছে। হ্যাঁ, আমরা মদিনাতে যে হোটেলে থাকি ওখান থেকে ওকে, এটাকে বলা হয় হিলটন, মদিনা হিলটন। এই হোটেলটা মদিনা হিলটন। মদিনা হোটেলের পিছনে হোটেলটার নাম, ওটা হলো প্রভিন্স আল শামস। ওকে, যারা শর্ট প্যাকেজের হাজি তারা থাকতেছে এখানে হলো যে 4 নাইটস, আর যারা লং প্যাকেজের হাজি তারা থাকবে এখানে 8 থেকে 10 একটা হোটেলে প্রভিন্সিয়াল একটা হোটেলে। হ্যাঁ, একটা হোটেলে আমরা এখানে থাকি। হ্যাঁ, এটা হলো গিয়ে 4 স্টার রেটেড হোটেল। ওইগুলো যেমন 5 স্টার রেটেড হোটেল, এটা আবার 4 স্টার রেটেড হোটেল। ওকে, এইভাবে করে আমরা হজটা শেষ করে আনতে প্লাস হলো কি যে আমরা 2টা জিয়ারা করি। জিয়ারা মানে সাইট সিইং। একটাকে বলা হয় ওয়াকিং জিয়ারা। ওয়াকিং জিয়ারা মানে হলো গিয়ে মসজিদুল হারামের আশেপাশে কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। যেমন হলো গিয়ে একটা জায়গায় আইয়ামে জাহিলিয়াতের সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা, তারপর হলো কি যে আবু কুবাইস পাহাড়ের অনেক হিস্টোরিক্যাল প্লেসেস রয়েছে। এইগুলোতে আমরা হাজিদেরকে পুরো টিম নিয়ে হেঁটে 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 গিয়ে আমরা সবাইকে দেখাই। আরেকটা জিয়ারা হয় হলো যে একদিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে সকাল 7টার সময় সব হাজিদেরকে নিয়ে বের হই। হাজিদেরকে নিয়ে বের হয়ে গিয়ে হিস্টোরিক্যাল যত প্লেস রয়েছে, জাবালে হেরা, হেরা পাহাড়ের গুহা, তারপর জাবালে শহর, আরাফার আরও এক্সক্লুসিভ কিছু জায়গা রয়েছে, এগুলো সবগুলো কাভার। একই রকমভাবে মদিনাতে যখন আসি, মদিনাতেও একদিন হলো কি যে ওয়াকিং জিয়ারা করা হয়। ওইটার ভিতরে অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, এটাকে বলা হয় জান্নাতুল বাকি। ওকে, জান্নাতুল বাকি হলো কি যে এটার ভিতরে 70,000-এর উপরও সাহাবীর কবর দেওয়া রয়েছে। প্লাস হলো কি আরও অনেক হিস্টোরিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে। তারপর হলো কি যে এটা হলো কি একটা সুক মানে বাজার এরিয়া। নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই জায়গাটা সবসময় যেন খালি থাকে, এখানে যেন কোনো উঁচু ইমারত তৈরি না করা হয়। এই জায়গাটা দেখেন খালি, এখান থেকে আমার হোটেল আছে, এই জায়গাটা খালি এখন বড় করেছে। এরকম অনেক হিস্টোরিক্যাল জায়গা রয়েছে। এখানে আরও 4-5টা মসজিদ রয়েছে, এখানে 4-5টা মসজিদ রয়েছে। এখানে বেলাল মসজিদ রয়েছে, তারপর মসজিদ আবু বকর রয়েছে। এই জায়গাগুলো আমরা হেঁটে হেঁটে দেখাই। একই রকমভাবে এই দিনও এখানে যখন আসবো আমরা মদিনাতে হাজিদেরকে বাসে করে নিয়ে বাইরের যে জায়গাগুলো রয়েছে, উহুদ, তারপর যে কিবলাতায় জিনের পাহাড় বলে একটা জায়গা রয়েছে, এই সকল হিস্টোরিক্যাল প্লেসেসগুলো রয়েছে, সেই জায়গাও আমরা এটা হাজিদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যাওয়া আসা কী করি, সাধারণত বাংলাদেশ থেকে 3টে এয়ারলাইনে যাওয়া আসা করে। একটা হলো বাংলাদেশ বিমান, একটা সৌদি এয়ারলাইন্স, একটা হলো ফ্লাইনাস। আমরা বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই দুইটা যে কোনো একটা আমরা অ্যাভয়েড করি। এই বছর যে আমরা যাওয়া আসা করেছি, আমরা সৌদি এয়ারলাইন্সে যাওয়া আসা করেছি। হজের জন্য অ্যাকচুয়ালি বেস্ট হবে কি যে বাংলাদেশ বিমান। হ্যাঁ, কিন্তু সৌদি এয়ারলাইন্সে ভালো যদি আমরা নিয়ম মানতে চাই। সৌদি এয়ারলাইন্স যেমন হলো কি যে লাগেজের রেস্ট্রিকশন দিয়ে দেয়, 2টা লাগেজ নেওয়া যায়, 23 কেজি 2টা লাগেজ, আর ব্যাকপ্যাকে একটা লাগেজ নেওয়া যায় 7 কেজি। এক্স্যাক্টলি এটা মেনটেন যদি করেন সৌদি এয়ারলাইন্স বেস্ট। আবার বাংলাদেশ বিমান হয় কি যে ও যেমন 23 কেজি যে অ্যালোকেশন রয়েছে, ও এখানে 30 কেজি 35 কেজিও পার লাগেজ অ্যালো করে। পার্থক্য হলো কিছু 2টা রেটে। এটাই হলো কি যে মোরলেস আনটি আমরা এভাবে সাধারণত হজটা করে থাকি। এখন হলো কি যে কোনটার কস্টিং কিরকম বা দিতে, ওইটা আমাদের গতকালকে মাত্র রেডি হয়েছে, এখন এক্সেল শিটে রয়েছে। আমি এক্সেল র ফাইলটাই আপনাদেরকে দেখাই। নিচে বসে এর মানে এত সামনে নিয়ে আসেন। এখানে আসো, এখানে আসো। ও কম লাগছে না? আমার ইয়াটা আমি দিলাম, তখন হলো কি যে ইয়া কি বলে এটা হাই ভোল্টেজের কাট করে কেটে গেল।
আচ্ছা, হজের পুরো জিনিসটা আমাদের অনেকগুলো প্যাকেজ রয়েছে, আমরা আবার ভেঙে ভেঙে করা আছে। ফর এক্সাম্পল কিছু কিছু আছে আমাদের হাজিরা যায় শুধুমাত্র আজিজিয়া থাকে। আজিজিয়া যে পার্টটা আছে, 3টা পার্ট খেয়াল করেছেন তো, একটা আজিজিয়ার পার্ট, একটা মক্কা পার্ট, একটা মদিনার পার্ট। আমাদের কিছু হাজি আছে রিপিটেটিভ হাজি, আমাদের সাথে এই বছর যাবে, এই নিয়ে 3rd টাইম হজ করেছে, এই বছর গেলে উনি 4th টাইম হজ করবে, ওনারা বদলি হজ করতেছে। সো ও তো হজ অলরেডি করে ফেলেছে, ওর এত লম্বা খরচ বা এত লম্বা ডিউরেশনে থাকা দরকার নেই। ও শুধুমাত্র কি করতেছে, আজিজিয়ার পার্টটা থেকে চলে আসতেছে, এইটা হচ্ছে তার প্যাকেজ, অনলি হজ সফর। সে শুধু আজিজিয়া থেকে হজটা করে তার চলে আসতেছে, ওর লাগছে হলো কি দেখতে দেখেন 6,60,000 টাকা করে। ওকে, তারপর আরেকটা আছে ওই সুপার শর্ট। সুপার শর্ট হলো কি যে সে আজিজিয়ার পার্টটাও করে প্লাস মদিনায় চলে গিয়ে মদিনায় 3 রাত থাকে। সে কিন্তু মক্কার হোটেলগুলো আর আসে না, মক্কায় আর ঢুকে না, সে মদিনায় চলে যায়। মক্কায় শুধু হজের পার্টটুকু করে সে চলে যায়, মক্কা শুধু হজের পার্টটুকু করে সে মদিনাতে চলে যাচ্ছে। মদিনায় চলে গিয়ে মদিনায় 3 রাত থাকছে কোন হোটেলে, যে হোটেল দেখালাম ওই হোটেলেই থাকতেছে। ওই হোটেলে থেকে সে চলে আসতেছে। এইটার ডিউরেশন হয় হলো কি যে আপনার 13-14 দিন, 14-15 দিন। ওইখানে তার লাগছে হলো 7,30,000। আর যেটা হলো যে লং প্যাকেজ, সেটা হলো কি যে যেটা হচ্ছে আমরা মক্কার একদম কাছের হোটেলে থাকলাম 36 থেকে 40 দিন, ওইটা আসে হলো কি যে একটা রুমে 4 জন করে থাকে, আমরা ওইটা স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করি, 8,55,000 টাকা। ওকে, আর যেটা শর্ট প্যাকেজ যেটা দেখলাম, শর্ট প্যাকেজ হলো কি যেটা 22 দিনে চলে আসবে, ওইটা আসে 8,95,000 টাকা। এখন প্যাকেজ কিন্তু ইমন ভাই 6 লাখ টাকারও প্যাকেজ রয়েছে। পুরাটা হলো কি যে মক্কায় থেকে অবস্থা ওই যে শিফটিং ছাড়া, সেটা হলো কি যে মক্কায় সে সারাক্ষণ থাকবে, হোটেলের গ্রেড আরও কম। ওকে, সো আমাদের যেটা হলো কি যে আমাদের সাথে কারা যায় আঙ্কেল আন্টি, যে আমি যেহেতু গ্রামীণ ফোনে ছিলাম, কর্পোরেটে ছিলাম, আমাদের সাথে আর্মির লোকজন অনেক যায়, ডিফেন্সের লোকজন অনেক যায়, আর কর্পোরেট যারা রয়েছে তারা যায়। সো বেশিরভাগ হাজি আমাদের এই ক্যাটাগরির হোটেলে থাকতেছে বা এই ধরনের জিনিসটাই তারা মেনটেন করতেছে। সো আমরা অ্যাকচুয়ালি দূরের যে হোটেলের প্যাকেজগুলো রয়েছে, অন্য এজেন্সিগুলো কিন্তু আবার ওই প্যাকেজগুলো করে, ওইগুলো হোটেল কিন্তু আবার হোটেল যে অনেক কিছুটা দূরের হোটেল হবে, ওই যে কাকিয়া যেটা বললেন বা এরকম গভর্নমেন্টের প্যাকেজের যে হোটেল, সেটাতে হাজিদেরকে রাখে কাকিয়াতে। হারাম শরীফ থেকে হলো কি যে নিয়ার আবার 3 কিলোমিটার পেছনে। আইডিয়া কেমনি করতে পারবেন? আইডিয়া হলো কি যে আমাদের হোটেলটাতে যে এখানে এই দুইটা এম আছে না, একটা হারাম শরীফের কাছে, যেটা হলো কি যে আপনার ইয়াটা সার্ভিং কাকিয়া। এখান থেকে এটা হলো ডিসটেন্স। তো এইগুলা যেমন হয় কি, এইগুলা হলো কি যে আবার প্রাইস কনভিনিয়েন্ট। এগুলোর মাঝে দেখা যাচ্ছে যে খরচ আপনার 5,80,000 6 লাখ টাকার ভিতরে এগুলো কিন্তু কাভার থাকে। চ্যালেঞ্জ হলো কি যে ডিসটেন্সটা। সো আপনার আমরা যেটা করি, আমরা আপনার জিনিসটা আজকের গেস্ট হাউসগুলো কি থাকে, ওখানে কি লং টাইম, ওখানে লং টাইম থাকার থাকে না, যে যারা সুপার শর্টে যায় না? হ্যাঁ, এটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আমরা যেটা করার চেষ্টা করি, আমরা যখন হজের প্যাকেজ প্রাইসিংটা এরকম করি, আমরা সবার লাস্টের দিকে, আপনি অনেক আগে থেকে আমাকে বলতেছেন আমরা প্যাকেজ প্রাইসিং হয়েছে কিনা সবার লাস্টের দিকে করি। কেন? আমরা বাংলাদেশে যত ভালো ভালো হজ এজেন্সি আছে সবার প্যাকেজ প্রাইসিং আমার কাছে। আমি রটা আপনাকে দেখাচ্ছি,
এটা অন্যদের কাছে দেখাবো না, আপনাদের দেখাবো না, বাইরে দিয়ে শেয়ার না করলে ভালো। আমরা আমাদের প্রাইসিং হয়ে করার পর আমরা কম্পারিজন করি কি আচ্ছা আমাদের প্রাইসিংটা আমরা হাজিদের বুঝতে হয়ে যাচ্ছে কিনা, আমরা ওভার প্রাইস করে ফেলেছি কিনা, বা আমরা অ্যাকচুয়ালি মানে সবকিছু ঠিকভাবে করতেছি। দেখেন যেটা স্ট্যান্ডার্ড লং, হ্যাঁ আমাদের 8,55,000 আমি ট্রাভেল আপনি সার্চ করে দেখবেন ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার, ওর 9,25,000, ওকে। আরেকজন আছে হলো কি যে 8,80,000, 7,90,000 একজনের আছে। তখন আমি ভাবলাম কি আছে ওর 7,90,000, তার মানে ওটা তো অনেক কম, ওকে আমাদের যে অনেক কম। তখন আমি বাইরে বললাম আচ্ছা ঠিক আছে, ও হলো কি যে খাবার যেটা রয়েছে ওর খাবার হলো কি যে বাইরে থেকে আনা হচ্ছে, নর্মাল হলো কি যে কেটারিং সার্ভিসে যেগুলো আর কি হোটেলের নিচেই দোকান পাওয়া যায়, ওই দোকানের ভিতরে থেকে ওইখান থেকে তারা খাবার নিচ্ছে, ওকে। এই ধরনের পার্থক্য। এমনি ওইখানে থাকলে তো দেখা গেছে যে অলওয়েজ তো ফুড কোর্টটা দরকার হয় না, মাঝে মাঝে দেখা গেছে ডিনার করতে বাইরে একটু এদিক ওদিক রেস্টুরেন্টগুলোতে এক্সপ্লোর করা, খাওয়া। সো ওইটা তো আমি রেগুলারই করি, ওইটা তো আমি রেগুলারই করি, কারণ হলো যে বোর্ডম চলে আসে, একই প্যাটার্নের খাবার আর কয়দিন আর খাওয়ার এত ভালো লাগে, অত তো লাগে না। ফর এক্সাম্পল আমি তো একদম লং প্যাকেজে যাই, লং প্যাকেজে মানে আমরা সবাই একসাথে এখান থেকে ফ্লাই করবো আর সবাইকে নিয়ে অ্যাটলিস্ট আসার চেষ্টা। আমি যেটা করি সেটা হলো যে যারা শর্ট প্যাকেজের হাজি আছে তাদের সাথে আমি আবার সবাই তো এখন মক্কা অবস্থান করি, লং প্যাকেজ এবং শর্ট প্যাকেজের হাজিদেরকে নিয়ে আমি আবার চলে যাই মদিনায় ওরা 4 দিন থাকে, তারপর মদিনা থেকে তাদেরকে মদিনা এয়ারপোর্টে আমি উঠাই দিই, উঠে আবার ওখান থেকে আবার আমি মক্কায় চলে আসি, মক্কায় এসে বাকিদের সাথে থেকে একদিন পুরো র্যাপ আপ করে একই ফ্লাইটে আবার আমি ফেরত আসি, ওকে। তো দেখা যায় হলো কি যে যদি ইয়া হয় যে ফুড যেটা, হ্যাঁ রেগুলার যদি আপনি ফুড অ্যাভেল না করেন অর সামথিং, দেখা যায় হলো কি যে আপনার বাইরে থেকে ফুড খাওয়া বা এরকম এটা রেগুলার খাওয়াও লাগে প্রতি 1-2 দিন পর বা 3 দিন 4 দিন পর। অ্যাডভান্টেজ হয় হলো কি যে যখন আপনার এই হোটেলের বুফেগুলো দেওয়া থাকে ভ্যারিয়েশন থাকে তো অনেক, মোরলেস ভ্যারিয়েশন এগুলো থাকে, কোনো না কোনোভাবে এটার ভিতরে হয়ে যায়। আর ওইখানে বাইরে থেকে সিঙ্গেল ইউনিট ফুড কেনা অনেক এক্সপেন্সিভ, ওকে। একজনের জন্য মিনিমাম আপনার 25 রিয়াল করে লাগবে, ওকে। 25 রিয়াল আপনি যদি হিসাব করেন 25 রিয়াল ধরুন আপনার একজনের জন্য মিনিমাম 850 টাকা করে লাগবে, ওকে। দুইজনের জন্য যদি 50 রিয়াল করে লাগে কাউন্ট করলে অনেক টাকা, হ্যাঁ ছোট করে মনে হয় এরকম। এখানে যখন আপনার কি হোটেলের সাথে যখন একবারে নেই ওরা তখন এটা ডিসকাউন্ট করে তখন একটা প্যাকেজ আকারে আমাদের কাছে দেয়, যেটার কারণে এই জিনিসটা ম্যানেজ করা হয়। তো ওই যে আমি বললাম বাংলাদেশের মোটামুটি সব এজেন্সির সাথে আমরা কম্পেয়ার করার পর তারপর আমাদের প্যাকেজ প্রাইসিং বা এই জিনিসগুলো আছে সেটা আমরা সেট ডাউন করার চেষ্টা করি, হ্যাঁ। তো এইটা আর কি ওভারঅল মনে হয়। এখন আপনার কাছে এবং আঙ্কেল আন্টির কাছে আমার এখানে আসছে, ইট ডাজন্ট মিন আমাদের মাধ্যমে যাওয়া লাগবে না। আমার কাজ হলো কি যে আপনাকে রাইট ছবি তুলে দেওয়া, কারণ প্রত্যেকেরই বাজেটের ইস্যু রয়েছে, প্রত্যেকেরই দেখা যাবে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে, এইটার বেস্ট ইউটিলাইজেশন আপনার করতে হবে। 2 নাম্বার হলো কি যে আমি যখন হজে যাব আমার হজটা যেন প্রপারলি হয় এবং আমি যত টাকা খরচ করছি সেই টাকা যেন অ্যাকচুয়ালি আমি সার্ভিসটা আমার যেন এনশিওর হয়, দ্যাটস ইট। এটা আপনাকে এই 3-4টা জিনিস আপনাকে যে মিলিয়ে দিতে পারবে তার সাথে আপনার যাওয়া বেস্ট। এখানে তো বেসিক্যালি মানে হজে যেটা আমি শুনলাম যেটা হচ্ছে 2 টাইপের কাজ থাকে, মানে একটা হচ্ছে হজের বেসিক জিনিসপাতি করা, মানে দোয়া করা প্লাস হচ্ছে অ্যাক্টিভিটিগুলো করা, আর একটা থাকে লজিস্টিক্স সাইড। সো দেখা গেছে সব কিছু আপনার একা ম্যানেজ করতে হবে নাকি ওইখানে আবার আরও কেউ থাকবে আপনার হেল্পিং হ্যান্ড? তো না, ওখানে তো আমার স্টাফ থাকে, আমি তো অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি করবো না, ওকে। আমি তো দৌড়াদৌড়ি করবো না, হুইল চেয়ার থাকবো না, আমি তো আর ম্যানেজ করে আর হচ্ছে আমাদের টিম থাকে অ্যাক্টিভিটি করার জন্য তো আমাদের ওইখানে টিম থাকে। আর যেটা হয় বলি কি যে ওইখানে বলা হয় যে প্রতি বলা হয় কি যে প্রতি 45 জনের জন্য একজন করে গাইড থাকে। রাস্তা থেকে পানি ভরে আছে। আচ্ছা, যেটা হয় হলো কি যে প্রতি 45 জনের জন্য একজন করে গাইড অথবা একজন করে ওনার ওইখানে থাকা ম্যান্ডেটরি। আমাদের সাথে প্রতি বছর কিন্তু খুব লিমিটেড হাজি আমরা নিয়ে যাই।
আমাদের সর্বোচ্চ যাবে হলে আমাদের 100 জনের বেশি আমরা সার্ভ করতে পারবো না। ওকে, আর হলো কি যে এই বছর আমাদের গেছে 32 জন, 2024-এ গিয়েছে 110 জন, তারপর হলো কি যে আপনার 2023-এ গিয়েছে 78 জন, 2026-এ এই নিয়ার অ্যাবাউট 70-80 জন এরকম হবে। তার জন্য আমরা 3 জন ওনার কন্টিনিউয়াসলি আমরা ওখানে থাকি। আপনারা যে হোটেলে থাকবেন আমি এক্স্যাক্টলি ওই হোটেলেই থাকবো, হাজিদের সাথে রুম শেয়ার করে আমি থাকবো। ওকে, আমাদের ম্যানেজমেন্ট টিম হলো যে আমরা একটা রুমে থাকি, সাথে হলো যে আরেকজন থাকে, এরকম করে আমরা থাকি। ওকে, সো আমরা কন্টিনিউয়াসলি ওখানে থাকি। দেখা যায় কি যে এই বছর 32 জনের জন্য আমরা ছিলাম হলো টোটাল 6 জন। তো দেখা যায় কি যে বেশি করে যত কম হাজি হয় আমাদের জন্য ম্যানেজ করা তত ইজি হয়, তত বেশি আমরা ফোকাস করতে পারি। আর আমাদের সাথে দেখা যায় কি যে আমি কেন কি যে যারা আসে আমাদের সাথে যায়, আমার ওখানে স্টাফ বসে আছে, ওদের সাথে কেউ কথা বলবে না। আমাদের সাথে যারা যোগাযোগ করবে বা আমার সাথে ডাইরেক্ট কথা, কিছু হলে ফোন দিবে, মানে কিছু হচ্ছে অথবা প্যাকেজের ডিটেল কি বা এরকম, আমার এখান থেকে খালি ফোন চাইতে পারে কি যে আঙ্কেল অমুক দিনের ভিতরে পাসপোর্টের কপি জমা দিতে হবে, এনআইডি এটা করা লাগবে, বা আপনার নেক্সট ট্রেনিং সেশন এরকম, এইগুলো ইনফরমেশন যাওয়ার জন্য খালি অফিস থেকে ফোন দেয়। আর যত কোশ্চেন্স কোয়ারিজ যারা আছে সব আমরা কি অ্যাকাউন্ট ম্যানেজারের মতো এক্স্যাক্টলি আমরা যে 3 জন ওনার আছি ডিরেক্টলি হাজি আমার সাথে যোগাযোগ। তো বেশি যখন নাম্বার হয়ে যায়, 150 জন যদি হয়ে যায়, আমার জন্য একদম ইজি সিম্পল। কী করা লাগে জানেন, আমি যদি এই যে 6 লাখ টাকার ওই যে ইকোনমি প্যাকেজ যদি আমি দিয়ে দিই, আমি 300 হাজি নিয়ে যেতে পারি। ওকে, কিন্তু ওইটার মাঝে প্রথম যে চ্যালেঞ্জটা এক হলো কি যে আমাদের ফোকাসটা ওই রকম না যে আমরা এটা কমার্শিয়ালি এইভাবে আমরা ড্রাইভ করবো। 2 নাম্বার হলো কি যে আমরা কিন্তু এই প্রফেশনাল না, আমরা তো ছিলাম হলো যে কর্পোরেট লাইনে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাকচুয়ালি সিলেক্ট করে এখানে নিয়ে আসে। সো আমাদের ভিতরে এই ভয় থাকে সারাক্ষণ, আমাদের লোক অথবা আমাদের রং ডুইংয়ের কারণে আল্লাহ কর্প যদি নিয়ে যায়, আমি এটার দিকে আমরা যাবো না। সো আমাদের কাছে স্পেসিফিক যে দিকটা আসে আমরা এদেরকে হ্যান্ডেল করে আমরা এইভাবে মেনটেন করার চেষ্টা করি। আমার তো কোনো ব্যাপারই না যে হলো যে 200-300 জন নিয়ে যাওয়া, কিন্তু 200-300 জন নিয়ে যাওয়া মানে আমার কিন্তু আমরা ওনার তো 3 জন, তখন আমার 300 জনকে আমার টাইম দেওয়া লাগে, এটা তো নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। বাসের সার্ভিস থেকে শুরু করে সবকিছু এভরিথিং। আমি তো এখন আপনাকে হজের অনলি 10% আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এর ভিতরে খুঁটিনাটি বেশিরভাগ হাজি ডিটেল জানে না, খুঁটিনাটি অনেক আছে। বাস কখন আসবে, বাস আসার টাইম কি জানেন, ঠিক বলে দিচ্ছে। এই যে এই বছর রেয়ার কেস, এই বছর অনেক বেশি ভালো হয়েছে হজ। আমার 10 বছর ইতিহাসে বেস্ট হজ হচ্ছে 2025-এ। এই বছরের কেস আমি কাউকে বলবো না উদাহরণ, তাহলে হাজিরা রং পারসেপশন তৈরি হয়ে যেতে পারে। 2024-এর কাহিনী বলি, বাস বলেছে সব 7টার সময় আসবে, এক্স্যাক্টলি 7টার সময় আসছে, খালি পিএম এর জায়গায় হয়ে গেছে এএম। ঠিক আছে, তো এই সময়টা হাজির তো ধৈর্য ধরে থাকা লাগবে। এখন যখন আমি একদম নতুন ছিলাম, প্রথম যখন হাজির থেকে গিয়ে যেতাম, আমিও তো হাজির মতো প্যান্ট, বাস আসতেছে না কেন, বাস বলে রওনা দিয়েছে, বাস আসে না কেন, ওই 40 জন হাজি আমাকে ফোন, আনন্দ বাস করে, আমি তো রেডি হয়ে বসে আছি। আর এখন সাজেশন কি, আঙ্কেল আন্টি বাস রওনা দিয়ে দিচ্ছে, আপনারা এহরামের কাপড় টাপড় করে রিল্যাক্সভাবে বসে থাকেন, অথবা আপনি নামাজ পড়েন, অথবা আপনি দরকার ঘুমায় থাকেন, কোনো অসুবিধা নেই। বাস আসার পর আমি আপনাদেরকে 20 মিনিট সময় দিব, 20 মিনিটের মাঝে রেডি হয়ে আপনি বাসে উঠে চলে যাবেন। অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো আসে। এইগুলো বাসগুলি কাদের? আপনাদের গভর্নমেন্ট বাস? ওইখানে হ্যাঁ, প্রত্যেকেই নির্দিষ্ট যে গভর্নমেন্ট বাস অ্যাসাইন করে দিবে, ওই বাসে তার উঠা লাগে। আচ্ছা, এটা হলো কি যে যদি কেউ নিতে চায়, তো ভেরি গুড কোশ্চেন। এটা হলো কি কিরকম, যখন আমরা ইয়াটা হয় বাস আসে তো গভর্নমেন্টের কাছ থেকে 7 PM পরে 7 AM এ আসে বা এরকম। তারপরে একই রকমভাবে মিনা তাবুতে যাওয়া, মিনা তাবু থেকে আবার আরাফাত তাবু থেকে যখন আবার মুজদালিফা যাবে, প্রতি সময় যখন বাস আসবে বাসের শিডিউল প্রত্যেক সময় একই রকম হয়। এবং প্রতি সময় দেখা যায় কি যে বাস যখন আসে একজনের বাসে আরেকজন উঠে যায়, মারামারি থাকাকে হুলস্থুল অবস্থা হয়ে যায়। ওইটার থেকে যদি কেউ অ্যাভয়েড করতে চায়, তখন তাদের জন্য অ্যাডিশনাল 40,000 টাকা দিয়ে ডেডিকেটেড বাস আমরা নিই। ডেডিকেটেড বাস কি, বাস আমার জন্য এখানে দাঁড়ায় আছে, আমার বাসে আমার যে অ্যাসেট, একটা বাসে সর্বোচ্চ 45 জন উঠতে পারে। এই 45 জন বাদে অন্য কোনো হাজি উঠতেই পারবে না।
সুন্দর করে ওকে 8টার সময় নামাই দিব, বাস আমার জন্য রেডি, বাসে উঠলাম, বাসে নিয়ে আমাকে মিনার তাঁবুতে নামাই, মিনার তাঁবুর কাজ শেষ, বাস মিনার তাঁবুর পাশে আছে ডেডিকেটেড রিজার্ভ একটা বাস, ডেডিকেটেড রিজার্ভ চার্টার বাস, ওটা প্রতি 45 জনের জন্য আমরা নিতে পারি। এখন যদি রেজিস্ট্রেশন করেন প্রায় 30 জন যদি এটার জন্য ই হয়, সো এটাকে 30 জন নিয়ে যাবেন নাকি আরো 15 জন করে কি? না, এটা একটা ভেরি গুড কোশ্চেন। এইটার কারণে আমরা এই বছর ডেডিকেটেড বাস নিতে পারি, 2023-এ নিয়েছি, 2024-এ নিয়েছি, এই বছর 32 জন ছিল, আমরা নিতে পারবো। এইটার জন্য এখন হলো কি যে হজে আরেকটা মডালিটি রয়েছে, সেটা আপনাদের কাছে শেয়ার করা ইম্পর্টেন্ট। এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, মানে আপনাকে এখন ওই জায়গায় চলে যাচ্ছে। এটাকে বলা হয় লিড এজেন্সি। কেউ কি আপনাকে বলেছে হোয়াট ইজ লিড এজেন্সি অ্যান্ড ইটস অ্যাক্টিভিটিস? লিড এজেন্সি অনেকে বলে যে যাদের হচ্ছে লাইসেন্স থাকে, অনেক মাদার কোম্পানি থাকে, অনেক সিস্টার কোম্পানি মানে এজেন্সি থাকে, যারা হচ্ছে ওই যে মাদার কোম্পানির রেফারেন্স ধরে যায়, ওই লাইসেন্স ইউজ করে নিয়ে যায়। ইয়েস অ্যান্ড নো, মোটামুটি সেম। সেটা হলো কি যে এখানে একটু ছোট করে আমি দেখে দিই। সেটা হলো কি যে আগে যখন আমরা হজে যেতাম, ধরেন কি যে আমার কাছ থেকে 100 জন হাজি যাবে, ওকে, আমি সৌদি আরবে মুয়াল্লিমের সাথে আমি যোগাযোগ করতাম। মুয়াল্লিমের কাজ কি, মুয়াল্লিম আমাকে 3টা সার্ভিস দিল, মিনা, আরাফা আর মুজদালিফা। আমাকে এই 3টা সার্ভিস, ওকে, এই 3টা সার্ভিস আমি আগে ইন্ডিভিজুয়ালি মুয়াল্লিমের সাথে যোগাযোগ করতাম, মুয়াল্লিম আমাকে সার্ভিস দিত। মুয়াল্লিম 2023 সাল থেকে এটা বন্ধ করে দিয়েছে। ও বলেছে কি যে এখন থেকে প্রতি 1000 জন হাজির জন্য একটা এজেন্সি থাকবে, 1000 জন হাজির জন্য একটা এজেন্সি থাকবে, এই একটা এজেন্সি ওর সাথে যোগাযোগ করবে। সো বাংলাদেশে তো এখন একটা এজেন্সির 1000 জন হাজি, এটা তো খুবই কম সংখ্যক হাজি এজেন্সি রয়েছে, 2-3টা রয়েছে, চিটাগাংয়ের একটা রয়েছে, শাহ আমানত আপনি নাম শুনে থাকবেন, এরকম 2-1টা এজেন্সি রয়েছে। আর কারো এজেন্সিতে 1000 জন আর হাজি হয় না, বেশিরভাগই হয় 100, 70, 80, 90 এরকম করে হয়। তখন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কি করে দিয়েছে, বলছে কিন্তু একটা এজেন্সিকে সিলেক্ট করতে হবে লিড এজেন্সি হিসেবে, ওর সাথে বাকি এজেন্সিগুলো সমন্বয়কারী এজেন্সি হিসেবে যুক্ত হবে। তার মানে এই 1000 জন হাজির ভিতরে দেখা যাচ্ছে মিনিমাম হলো কি যে 15 থেকে 30-40টা এজেন্সি এটার ভিতরে ইনক্লুড করা হবে। এটার চ্যালেঞ্জটা কি আগে দেখেন। এটার চ্যালেঞ্জ হলো কি যে ধরেন মিনার তাঁবুতে আমি গেলাম, ওকে, মিনার তাঁবুতে আমি গেলাম, আগে যেমন আমার জন্য মুয়াল্লিম বলে দিত মিনার তাঁবুর এই পার্টটা আমার 70 জন বা 100 জন হাজির থাকবে, এখন মুয়াল্লিম এটা বলে না। এখন বলে কি যে এই 1000 জন হাজির জন্য ধরেন মিনার এরকম বড় বড় 3টা তাঁবু দিয়ে দিয়েছে, এরকম বড় বড় 3টা তাঁবু দিয়ে দিয়েছে, বলছে এই 3টা তাঁবু দিয়ে দিল, তোমার 1000 হাজিরকে এটার ভিতরে বসাবে। এর ভিতরে কয়টা এজেন্সি আছে, ধরেন নিচে 40টা এজেন্সি আছে, লিড এজেন্সি কিন্তু একটাই, কিন্তু এর ভিতরে রয়েছে 40টা এজেন্সি। ওই এজেন্সির একটা এজেন্সির লোক গিয়ে বসলো, আমার জন্য অ্যাসাইন করা ছিল এটা, ও এটা দখল করে ফেললো, আরেকজনের জন্য ছিল এটা, আরেকটা এজেন্সি এসে দখল করে ফেললো, পুরো ক্যাওটিক ভাবে এরকম এরকম করে জায়গাটা দখল করে ফেলছে। দখল করে ফেলার পর কি হয় যে ওইখানে প্রচুর দেখা যায় ইনভ্যালিড বা হলো ইলিগাল হাজির হয়ে যায়। ওইখানে মুয়াল্লিমের একটা দুষ্ট চক্র আছে, সে হলো কি যে ওইখানে যারা আর কি হজের পারমিশন নেয় বা এরকম, তাদের কাছ থেকে দেখা যায় 1500, 2000, 3000 রিয়াল দিয়ে তারা মিনার তাঁবুর ভিতরে ঢুকিয়ে দেয়। তো যখন দেখা গেলো আমি আমার হাজিদেরকে নিয়ে গেলাম, দেখি মিনার তাঁবু ফুল অকুপাইড, ভিতরে একটা হাজি ঢোকার আর কোনো জায়গা নেই, ওকে। সো তখন দেখা যায় যে লিড এজেন্সির ভিতরে যদি এই যে 40টা এজেন্সি এরা যদি কোঅপারেটিভ না হয়, তাহলে আপনি এই ক্যাওস, মিনার তাঁবুতেও একই রকম ক্যাওস হবে, আরাফাত তাঁবুতেও একই রকম ক্যাওস হবে। মিনাতে হজে শুরু হওয়ার আগে বাস, আমার বাস আগে আসবে না, ওর বাস আগে আসবে, মারামারি কাটাকাটি। এটা যদি এই 30, 40, 50টা এজেন্সি যদি কোঅর্ডিনেটেড না হয়, তাহলে কোনোভাবেই করা সম্ভব। ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাকে বললাম, ঠিক আছে। এইটা থেকে উত্তরণের জন্য আমরা এই কাজটা করছি, এটা হলো কিন্তু তৈয়ব অ্যালায়েন্স, বাংলাদেশে ফার্স্ট এটা করা হচ্ছে। তৈয়ব অ্যালায়েন্স হলো কি যে আমরা বাংলাদেশের টপ কতগুলো এজেন্সি মিলে একটা অ্যালায়েন্স তৈরি করেছি, যারা মিনা, আরাফা, মুজদালিফা এবং হজের সামগ্রিক যে কাজটা রয়েছে এটা প্রতিটা ক্ষেত্রে কোঅর্ডিনেটেড মিটিংয়ের মাধ্যমে করে করে সুন্দর করে প্রত্যেকটা হাজি এবং প্রত্যেকটা এজেন্সি যারা ন্যায্যভাবে তার সার্ভিসগুলো পায় সেভাবে আমরা আছি।
এটার ভিতরে কোন কোন এজেন্সিগুলো রয়েছে আপনি নাম শুনতে শেফার্ডের নাম শুনতে পারেন, আমিন ট্রাভেলস রয়েছে, তারপর রয়েছে আসুন্না ফাউন্ডেশন, ওকে, তারপর ডক্টর মঞ্জুর এলাহি রয়েছে, প্রফেসর মুক্তার হোসেন স্যারের রয়েছে। যত ভালোগুলো এজেন্সিগুলো রয়েছে সব আমরা এখানে করি, এবং আমরা এই অ্যালায়েন্স করার পর থেকে বিভিন্ন এয়ারলাইন্স বা সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে যাদের কাছ থেকে আমরা এজেন্সিরা সার্ভিস নেই, ওরা এসে আমাদের সাথে আপনাদের কি রিকোয়ারমেন্ট করে সেই অনুযায়ী করে দিচ্ছে। বা এই যে সেই দিন ফ্লাইনাস ওই যে 3টা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেয়, ফ্লাইনাস, সৌদি এয়ারলাইন্স আর বাংলাদেশ বিমান, ফ্লাইনাস এটা আমাদের সাথে মিটিং করে গেছে। ওকে, তো এইভাবে আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই বছর এটা করা হয়েছে, সাকসেসফুলি হয়েছে, কোনো ক্যাওয়াস হয় নাই, কোনো কিছু হয় নাই। শুধু এরকম পার্ট না, ফর এক্সাম্পল যখন মিনাতে খাবার দিচ্ছে, ব্রেকফাস্ট দিচ্ছে, খাবার জন্য 1000 জন হাজির জন্য 1000টা খাবারের প্যাকেট দিয়ে দেবে, হ্যাঁ, একটা এজেন্সি ওইখান থেকে 10টা সরা দিচ্ছে, বাকি 10টা তো ও তো না, আমি তো তোমাকে 1000টা খাবার দিচ্ছি, আমি তো অ্যাডিশনাল খাবার দিব, আমি অ্যাডিশনাল খাবার দিলে আরেকজনকে দেওয়ার কথা, ও তো আমার সমস্যা হয়ে যাবে। সো এইটা হলো প্রতি বেলার অ্যাক্টিভিটিস, প্রতি বেলার এক্সিকিউশন। এইগুলা ঝামেলা থেকে রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি আমরা যে অ্যারেঞ্জটা করেছি এইভাবে কোঅর্ডিনেটেডভাবে আমরা কাজটা করার চেষ্টা করেছি। তো এটা অ্যাকচুয়ালি হলো কি যে অনেক সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা কিন্তু ওই যে হজের কাকিয়াতে রাখতেছে অথবা আজিজিয়াতে রাখা হচ্ছে, মক্কা 5 স্টার হোটেলে রাখতেছে, এটা ইম্পর্টেন্ট না। আমরা যাচ্ছি কিন্তু এই 5 দিনের জন্য, 5 দিন মেইন ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই যে 5 দিন, এইটা যেন ঠিকঠাকভাবে করা যায় সেটার জন্য হলো গিয়ে অ্যাক্টিভিটিস। ওই অ্যাক্টিভিটিসের মাঝে এখন বললেন, আপনি বললেন না ভাইয়া বললেন যে আচ্ছা যদি কম হয় বাসের সিট যদি কম হয়, অ্যালায়েন্স থেকে কি করা হয় গ্রুপ ওয়াইজ মেনশন করা হয়। এক্স্যাক্টলি, এখন তো আমি আর সিঙ্গেল ভাবে চিন্তা করতেছি, এখন আমি চিন্তা করতেছি কি অ্যাজ এ টিম। ওকে, আমি 7টা বাস নিয়ে নিতে পারতেছি, দেখা গেল যে ওই 7টা বাসের ভিতর আমরা নেওয়ার আগে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাকে বলে দিচ্ছে আচ্ছা আমার 100 জন হাজির ভিতর 40 জন না 25 জন ডেডিকেটেড বাস সার্ভিসটা নিতে চাচ্ছে। আগে হলে তো আমি নিতে পারতাম না, যেহেতু এখন এয়ারলাইন্স, ওকে আমার 25 জন, আচ্ছা শেফার ভাই আপনার কয়জন আছে, বলে আমার তো 25 জন আছে, বলে আচ্ছা 2 জন মিলে একটা বাস হয়ে যাবে। এটা অ্যালায়েন্স হওয়াতে আমরা এগুলো করতে পারি, আদারওয়াইজ কিন্তু এটা করা টাফ। আদারওয়াইজও করা যায়, তখন কি হবে 45 জনের জন্য যে কস্ট, যদি 32 জন উঠে বাদ 45 জন তার মাঝে ভাগ হয়ে যায়, কস্টও অনেক বেড়ে যায়। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা লিমন ভাবনা করার চেষ্টা করতেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন্স কোয়ারিজ থাকে, কারণ আর কি আমাদের সাথে আর কি বাংলাদেশের বেশিরভাগ হাজি তো অ্যাকচুয়ালি কিছুটা দূরে হবে, নিসপালা কবুতর চত্বরে থাকে। ওকে, কবুতর চত্বরের প্যাকেজের নাম শুনছেন? না, আচ্ছা, বাংলাদেশের 99% হাজি এই জায়গাটা। এই জায়গাটাকে বলা হয় পুরো এই জায়গাটা, এখানে যত এইগুলো কিন্তু সব হোটেল। এগুলো হচ্ছে যে 100-200 মিটার 300 মিটার দূরে যেগুলো, না এগুলো আরো অনেক, এগুলো আরো এই 1 কিলো 1.5 কিলো, হ্যাঁ এইগুলো হলো 1 কিলো 1.5 কিলো, পিছনে যে তাকিয়ে ওইটা হলো কি যে 2.5 কিলো 3 কিলো হতে পারে। এটা হলো কি যে আপনার মেসপাড়া কবুতর চত্বর করা হয়। এগুলো হোটেলগুলো হলো কি যে সিম্পল আমাদের এরকম বাসা বাড়ি, দিস আর নট হোটেল অ্যাকোমোডেশন। ওইগুলাকেই পরবর্তী সময় এখানে আর কি আগে মক্কার স্থানীয়রা থাকতো, পরবর্তী সময় এগুলো হোটেল হিসেবে তারা ব্যবহার করতেছে। এইগুলো আস্তে আস্তে এগুলো সব ভেঙে ফেলতেছে, এগুলো আস্তে আস্তে সব অনেক জায়গা হোটেল বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, গত বছর অনেক এজেন্সি এইসব জায়গায় হোটেল বুক করেছে। বাংলাদেশের সব হোটেল বলতে 95% হোটেল এখানেই থাকে। বাঙালি পাড়াটা কোন দিকে? এটাই বাঙালি পাড়া, এটাই বাঙালি পাড়া, এটাই বাঙালি। আমি এখানে যখন যাই এই দিকে আসলে আমি বলে আমি যাই বাংলাদেশ থেকে ঘুরে আসি। দেশ সাথে দেখলাম দেশ সাথে ভাঙা শুরু হয়েছে। হ্যাঁ, এটা এই বছরের কাহিনী কি, হাজি নিয়ে হোটেলের মাঝে উঠে গেছে, মিউনিসিপাল থেকে এসে বলছে এইটা হোটেলে তো পারমিশন ছিল না, সব হাজিদেরকে নামিয়েছে, নামিয়ে হোটেল সিলগালা করে দিয়ে ভাঙা শুরু করে দিয়েছে। এখন হাজি তো জানতো না বিপদে পড়েছে, তখন সৌদি গভর্নমেন্ট এসে ওর জন্য আলাদাভাবে ওটা আলাদাভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে। তো গণহারে যে এই বছর 2025-এ গণহারে ভাঙা শুরু করেছে। এই জায়গাটাকে বলা হয় মিসপাড়া, বাঙালি পাড়া বলা হয়। বাঙালি পাড়া বলা হয় কারণ বাংলাদেশিরা এখানে বেশি। হ্যাঁ, তো এই জায়গাটায় রেস্টুরেন্ট পুরো মক্কায় ভর্তি, সব জায়গায় রেস্টুরেন্ট, বাংলাদেশের কথাই বলছি, সব জায়গায় ভর্তি হচ্ছে। আপনারা ধরেন কি যে আমরা যে হোটেলগুলো থাকতেছে বাইরে এগুলোর ভিতরেও বাঙালি রেস্টুরেন্ট ভর্তি। ওকে,
তো খাবার নিয়ে অ্যাকচুয়ালি এখানে অতটা আমার না, বাট আমাদের সাথে গেলে একটা জিনিসকে কমপ্লেন করবে, সেটা হলো এই খাবার নিয়ে। বলেন কেন? কারণ হলো যে আমার যে টেস্ট বার, আমারটার সাথে ওনার মিল নাই, ওনারটার সাথে আঙ্কেলের বা আপনার প্রত্যেকেরই অ্যাকচুয়ালি টেস্ট বারটা ডিফারেন্ট। ঘরের মতো তো আর টেস্ট বার এরকম হয়। আর আপনি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন যে সৌদি লোক কি বাংলাদেশের মতো রান্না করতে পারে? একদম পারে না। ঠিক আছে, তো এটা কিছুটা সবারই প্রবলেম হয়, কিন্তু ফুড হবে কি যে 100% কোয়ালিটি ফুড। আপনি ওটা যত খান আপনার পেটে কোনো প্রবলেম হবে না, গ্যাসের কোনো প্রবলেম হবে না। আমাদের এই দেশে তো আমি সিঙ্গার দিকে তাকালে বুক জ্বলা শুরু করে, খাওয়ার তো পরে কথা। ওইখানে যত স্ট্রিট ফুড খান বাইরে করে র্যান্ডম যে কোনো হোটেল থেকে আপনি ওখানে টক দই ইয়োগার্টটা অনেক বেশি চলে সবসময়। ইয়োগার্ট ওরা খায় হলো কি একটা স্পেশাল পাউরুটির সাথে, একটা রুটির সাথে খাবুজ বলা হয়। খাবুজ খায়, ওইটার মাঝে হলো কি ওই ইয়োগার্টের মাঝে আবার একটা মশলার মতো আছে, মশলাটা ছড়াই দেয়, ওইটা মিক্স করে করে তারপর এটা খায় সাধারণত ইফতারে। ইফতার দেখাইছে এতে কাপে বসছে ওই সময় খেজুর আর ওই একটা টক দই ওটা খাইলে হয়ে যায়। হ্যাঁ, এবং বডি পুরো ঠান্ডা হয়। এইটাও হলো কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে খাবারের প্যাকেটটা ওরকম। রান্না করে খাওয়া যায়।